নমস্কার। প্রিয় কবি, প্রিয় কবিতা, ধরে নিতে পারেন আজ থেকে আমার এই ধরনের একটি নতুন ভিডিও পর্ব চালু হলো। প্রিয় প্রিয় কবি, প্রিয় কবিতা। আবার এখন যে কবিতার বইটি আমি পড়ব, সবটা তো পড়তে পারবো না, কয়েকজনের কবিতা পড়ব, কারণ এক একজনের একাধিক কবিতা আছে। তো বড় জোর দুজনের পড়তে পারবো। প্রিয় কবি, প্রিয় কবিতা, তৃণা চট্টোপাধ্যায় সম্পাদিত। বইটির প্রকাশক চালচিত্র পাবলিশিং হাউস। বইটার সম্পর্কে বাকি তথ্য আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা বইটা সংগ্রহ করতে পারবেন। তৃণা চট্টোপাধ্যায়ের যাদেরকে প্রিয় কবি মনে হয়েছে, তিনি সেই সমস্ত প্রিয় কবিদের কবিতা এবং তার মনে হওয়া প্রিয় কবিতাগুলি এখানে রেখেছেন। অবশ্যই তার মধ্যে অনেক কবি রয়েছেন যারা আমারও প্রিয় কবি। এখন সেই কবিতাগুলো প্রিয় হয়ে উঠবে কিনা আলাদা করে আমি জানি না, কারণ সাধারণত কবিতা বিষয়টাই আমার প্রিয়। যদি ন্যূনতম দক্ষতা নিয়েও কেউ কবিতাটা লিখতে পারেন, যদি কেউ ন্যূনতম দক্ষতা নিয়েও কবিতাটা লিখতে পারেন, তাহলেও আমার কাছে সেই কবিতাগুলো প্রিয় হয়ে ওঠে। এবার প্রিয়তর, প্রিয়তম এসব তো আছেই। তো যাই হোক, তার অনেক প্রিয় কবি, প্রিয় কবিতা এখানে উনি রেখেছেন। আর কোনো কথা নয়। প্রথম কবির নাম সমীর চট্টোপাধ্যায়। কবিতা উৎসব ভাঙার টেলিগ্রাম। রাত্রির অন্ধকার আজ চোখ মেলে দেখে কেমন সেজেছে শহর। কবিতার শব্দে কেঁপে উঠবে দিঘির জল। কবিদের মজলিসের এরকম দৃশ্য বহুকাল চোখে পড়েনি এই ছোট্ট শহরে। দিনের বেলায় স্বপ্ন নিয়ে সেজে উঠেছে কবিতার কত নতুন শব্দ। এদিকে গুটি গুটি এগোচ্ছে নিকষ অন্ধকার। বড়দিনের ঝলমলে রাতে এক কবিকে হিন্দি সিনেমার ভিলেনের কায়দায় ওই সভায় যেতে দেয়া হবে না। তার যাবার পথ বন্ধ করা হবে। স্ত্রীর মৃত্যু সংবাদ বাহিত মিথ্যে টেলিগ্রাম ছুটে যায় বাতাস কাঁপিয়ে। ভোর হতে তখনও কিছু বাকি। হ্যাঁ, আমি এই সমীর চট্টোপাধ্যায় তথা তৃণা চট্টোপাধ্যায়, সমীর চট্টোপাধ্যায়ের কবিতা আর তৃণা চট্টোপাধ্যায় এই বইয়ের সম্পাদিকা, দুজনের উদ্দেশ্যেই বলি যে এইভাবে আমি ভিলেনের কায়দায় কিনা বলবো না, তবে এভাবে অনেক কবিকেই, অনেক যোগ্য কবিকেই তার ঠিকানায় পৌঁছাতে দেওয়া হয় না। সেটা যে সবসময় স্ত্রীর মৃত্যু সংবাদ বাহিত টেলিগ্রাম দিয়েই হয় তা নয়, আরও অনেক রকমেরই হয়। দরকার পড়লে সেখানে রাজনীতি ব্যবহার করা হয়, পেশি শক্তি ব্যবহার করা হয়, শঠতা, ক্রূরতা, ছলতা, নিজস্ব স্বার্থ, নিজেকে উপস্থিত করার তাগিদ, এ সমস্ত বিভিন্ন রকমভাবে। আমি তো 65 বছর বয়স আমার, তার মধ্যে ধরুন 40-45 বছর ধরে আমি এসব দেখে আসছি। আমার একটা বেশ বড় সড়ো অভিজ্ঞতা হয়েছে। অভিজ্ঞতাটা কালো হতে পারে, অশুভ হতে পারে, কিন্তু এই কালো অভিজ্ঞতা আমাকে শুভ্র আলোর সন্ধান দিয়েছে। এই অশুভ অভিজ্ঞতা আমাকে শুভ বুদ্ধি প্রদান করেছে।
তো যাই হোক, সমীর চট্টোপাধ্যায় তার অভিজ্ঞতা অনুযায়ী তাকেও হয়তো এভাবে কোথাও বঞ্চিত করা হয়েছিল, বা তার কোনো বন্ধু কবিকে। পরের কবিতা, 3 পুরুষের বাড়ি। বাড়িতে অনেক দিন কোনো উৎসব হয়নি, শুধু প্রার্থনা করেছি পরিপূর্ণ গোয়ালঘর। সরল আবেগে যে গাছ পুঁতে গিয়েছিল পিতামহ বাড়ির উঠোনে, সে গাছে ফুল নেই। জ্বালানি কাঠের মতো সাজানো রয়েছে কর্মসংস্থান কেন্দ্রের কার্ড। খুব ইম্পর্ট্যান্ট লাইন কিন্তু এটা। তখন এই কর্মসংস্থান কার্ডের খুব মূল্য ছিল। এখন বোধহয় আর তেমন মূল্য নেই। এখন বোধহয় কেউ কোথাও লাগে কিনা আমি জানি না। এখন তো এখানে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিসে ভিড়ও দেখি না, বোধহয় বন্ধই থাকে সারাদিন অফিস, সেসব বোধহয় উঠে গেছে। জ্বালানি কাঠের মতো সাজানো রয়েছে কর্মসংস্থান কেন্দ্রের কার্ড। এক উঠোনে 12 ঘর, 12টি উঠোন। পরের কবিতা আবার পড়ে নিতে হবে। রাত্রি ঘুমোতে যাবার আগে কিছু বলে যাও, বাঁচা, অপমান আর ভালোবাসার কথা। রাত্রি ঘুমোতে যাবার আগে কিছু বলে যাও, বাঁচা, অপমান আর ভালোবাসার কথা। যে জীবন শুরু হয়েছিল স্বপ্নের দিকে, তাকে কি দেখতে পাও? বারবার লিখছি আর ছিঁড়ছি, যেভাবে উপন্যাস গড়ে ওঠে নানা চরিত্রকে ঘিরে, যেভাবে একটি প্রেমের চিঠি লেখা হয়, দ্রোহ ও দাহ্য নিজস্ব চেতনায় বেড়ে ওঠে। ঘুমোতে যাবার আগে আবার পড়ে নিতে হবে সেই সব দিন ও রাত্রির ভাষা। পথ, যে যেভাবে দেখে। যে ঘোড়াটার পিঠে চেপে ছোটাছুটি, তা নিয়ে কথা বলা নিরর্থক। ঘোড়ার রং সাদা না বাদামি, তাতে কি এসে যায়? আসলে ঘোড়া না হয়ে উটও হতে পারত সাইকেল বা অন্য কিছু। রাস্তার বর্ণনা দিয়ে লাভ নেই। আজ আর কালের পার্থক্যর মতো রাস্তারও পার্থক্য থাকে। হতে পারে পাহাড়ি রাস্তা, অ্যাসফল্টের চাঁদের বিছানো আধুনিক রাস্তা, কিংবা মরুভূমির ভিতর দিয়ে বালির পথ। জীবন আর মৃত্যুর পথ, ভালোবাসা আর ঈর্ষার পথ, সম্মান ও অপমানের পথ। যে যেভাবে দেখে, যে যেভাবে চলে। অক্ষর, অক্ষর ব্রহ্ম। কাঁচ ভাঙার শব্দে বেজে ওঠে নতুন সুর, নতুন নির্মাণ। এইভাবে কত শব্দ গড়ে ওঠে, ভেঙে যায়। কত সুর ও শব্দ ভেঙে ভেঙে গড়ে ওঠে গান। ওস্তাদ বড়ে গোলাম বা আমির খান। এইভাবে কত শব্দ গড়ে ওঠে, ভেঙে যায়। কত সুর ও শব্দ ভেঙে ভেঙে গড়ে ওঠে গান। ওস্তাদ বড়ে গোলাম বা আমির খান। শব্দের সৌকুমার্য ভেঙে ফেলে ভেতর দুয়ারে কি দেখতে চাও? কালো হয়ে যাওয়া হেরিকেনের চিমনির পাশ থেকে যে প্রদীপের মৃদু আলো, কাকে বলে অক্ষর ব্রহ্ম? কলমের ওষ্ঠ থেকে কিছু অক্ষর যেন স্পষ্ট হয়ে ওঠে ধবল পাতায়। ভালো। বর্ণপরিচয়। আলোর নিচে অন্ধকারের কালো আঁকাবাঁকা রেখা এক অদ্ভুত আলপনা। পথে পথে কত পর্যটক, ভ্রমণের নানা গল্প। ভ্যান গাড়ি চালায় যতীন, বাড়ি বাড়ি ঘুরে ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে যায় স্কুলে। স্কুল শেষে আবার ফিরিয়ে দেয় ঘরের দুয়ারে। বর্ণপরিচয়হীন যতীন খিদের ভাষাটুকু বোঝে। স্কুল ছেড়ে নিজের ছেলেটি চায়ের দোকানে।
দুধ ছাড়া দুধসহ কিংবা লেবু চা স্বাদে গন্ধে ভরে তোলে। চায়ের কাপের মধ্যে ভেসে ওঠে নানা বর্ণের অস্পষ্ট ছবি। সাবান ও স্নানঘর বিষয়ে একে একে ভেঙে যাচ্ছে সেই সম্পর্কগুলো। কাঁসার থালাবাটি, গ্লাস, নানা লোকাচার, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর জেনেও সিগারেটের শেষটুকু খেয়ে ছুঁড়ে ফেলি। হয়তো সামান্য আগুন ছিল তাতে, এ আগুনে উল্লাস নেই। ভীত মুহূর্তগুলো ধীরে ধীরে পড়ে। রুচির কথা যখন বলছো, নগ্নতা ও সাবানের কথা আসে। চকচক করে ওঠে স্টেনলেস স্টিলের থালা বাসন। ঘরে ঘরে শতাব্দীর নতুন মুগ্ধতা। ছেলে মেয়ে নিয়ে জীবন আর নগ্নতা একসাথে দেখি। এক স্নানঘর, মুখোমুখি আমরা সবাই সাবানের ফেনায় ভেসে আছি। পড়লাম সমীর চট্টোপাধ্যায়ের একগুচ্ছ কবিতা। এখন তৃণা চট্টোপাধ্যায় যে কবি পরিচিতি দিয়ে রেখেছেন এখানে, সেই কবি পরিচিতিটুকু কবি সম্পর্কে বলে দেওয়া প্রয়োজন। সমীর চট্টোপাধ্যায়ের জন্ম 1941 সালে। বুঝতে পারছেন, আজকের লোক নন তিনি। কোচবিহার জেলার চিলাখানা গ্রামে। কবি উল্লেখযোগ্য গ্রন্থ সূর্য প্রদক্ষিণে তোমার ছায়া। ভালোবাসা ছড়িয়ে রয়েছে, তুলে নাও। উত্তরের চিঠি। এবার ধন্যবাদের পালা। নির্বাচিত কবিতা। ভাঙো পাথরের দীর্ঘ পর্যটন প্রভৃতি। এতগুলো কবিতা বইটা। এইটুকুই পরিচিতি দেওয়া আছে কবি সম্পর্কে, তার আর ব্যক্তিগত কোনো পরিচিতি এখানে দেওয়া নেই। ফলে আমি আর অতিরিক্ত কিছু জানাতে পারছি না। পরবর্তী একজন সিরিয়াস কবি, একজন মান্যবর কবি, একজন শ্রদ্ধেয় কবি, একজন কবিদের আচার্য, তার কবিতা পড়ব। পড়তে যাবার আগেই আমার একটু ভয় ভীতি কাজ করছে আমার মনের মধ্যে, কারণ আমি তো ভুলের একজন মাস্টার, ভুল করার শিক্ষক মশাই। ভুল কিভাবে করতে হয় এবং ভুল কিভাবে শেখাতে হয় তার শিক্ষক মশাই আমি। কবির নাম দেবদাস আচার্য। কবিতার নাম পুষ্টি। যখন আমি রুটি খাই তখন একটি রুটিকে আমি চাকার মতো গড়িয়ে দিই, আর দেখি রুটির চাকাটি নলডুংরি বা শিলন্ধ্রি গ্রাম, ইচ্ছামতি নদীর পাশ দিয়ে পথ, মাঠ, ক্ষেত পেরিয়ে গড়িয়ে চলে। রুটির চাকাটি গড়িয়ে চলে। ওই রুটি যে দানা থেকে তৈরি সেই গমের ক্ষেত অবধি, সেই গম যে কৃষক ফলিয়েছে তার বাড়ি অবধি, তার ঘর গেরস্থালি, কুয়োতলা, ছেঁড়া কাঁথা অবধি। যখন ওই রুটি গড়ায় তখন বহু প্রকার গ্রামীণ গল্প মনে পড়ে, বহু চিত্রকল্পের আভাস পাওয়া যায়। একটি গ্রাম, তার লোকশিল্প, গান, রক্ত, নুন, শ্রম, ব্যথা বেদনার সুরে পুষ্ট। এই রুটি থেকে যখন এক টুকরো ছিঁড়ে মুখে পুরি, তখন মনে পড়ে যারা গম ফলিয়েছে তাদের সন্তান সন্ততিদের কেউ কি অভুক্ত থাকলো? রুটির টুকরো ছিঁড়ে মুখে দিয়ে ভাবি, আমার শরীর অসংখ্য গমের দানা দিয়ে তৈরি একটি গমের শীষ। প্রতিটি দানার মধ্যে বেড়ে ওঠে এই উপমহাদেশের লোকাচার, কিংবদন্তি, স্বপ্ন, সঙ্গীত, আর শিশির ডগায় ঝরে পড়ে ভারতীয় শিশির
ও সূর্যোদয়। পরের কবিতার নাম জরাতৃষ্ট বলেন, দেবদাস আচার্যের কবিতা পড়ছি। কোনো পাপ আর মানুষকে স্পর্শ করবে না, কোনো ঈশ্বর আর অপেক্ষা করবে না পুণ্যাত্মার জন্যে। নরকের দরজা আমি বন্ধ রেখে এলাম, নরকের দরজা আমি বন্ধ দেখে এলাম। পাপ, পুণ্য, স্বর্গ, নরক এইসব শব্দগুলোর প্রতি আমি কৃতজ্ঞ। এরা দীর্ঘকাল আমার অজ্ঞতাকে বহন করেছে, আজ আমি এদের ছুটি দিলাম। ওই পাথরের মূর্তি যিনি দীর্ঘকাল আমাদের চিত্তের প্রশাসক ছিলেন, তাকেও আমি ছুটি দিলাম অন্য কোনো নক্ষত্র খুঁজে নেওয়ার জন্যে। আজ মনে হয় জনপদের মিশ্র ধ্বনিময় এক গান থেকে উঠে আসছি আমি। পরের কবিতা উৎস। একদিন এক যুবতী স্বপ্ন দেখে ছুটে এসেছিল আমাকে কিছু বলার জন্য। তার শরীরে ছিল শিহরণ, চোখে ছিল বর্ষার ধার। আমি তার কিছুই বুঝিনি তখন। এই তো সামান্য গল্প, কিন্তু এ গল্পই আমাকে সারা জীবন বলে যেতে হবে। কেউ শোনে তো ভালোই, নইলে মাঠে ঘাটে যে কোনো একলা সময়ে এই গল্পই করব। রাখালদের বলবো গান বাঁধতে, আর গ্রাম্য উপকথার মধ্যে এই গল্প চালিয়ে দেব। কোনো গম্ভীর পুকুর দেখলে নাম দেব স্বপ্নে পুকুর। কোনো বাউলের সাকড়ে ধয়ে জনপদে এই গল্পই গেয়ে বেড়াবো। গাইতে গাইতে দুকাশি বেয়ে ঝরবে আঠা, পোড়া কাঠ হয়ে যাবে শরীর। বট গাছ। বাবার পায়ের শিরা ফুলে ওঠে খরায়। বহুদূর হাঁটা পথে কাপড় জামা ফিরি করে তিনি ঘরে ফেরেন। মা এসে বসেন তার পাশে, তার ফুলে ওঠা শিরায় হাত দেন। আমার ভাই বোনেরা তার চারপাশে দৌড়ঝাঁপ করি। বাবা আমাদের পিঠে হাত রেখে গল্প বলেন, আর গল্প করতে করতে, নানা রকমের গল্প করতে করতে তার চোখ উজ্জ্বল হয়ে ওঠে, যেন একটা বটচারা গজিয়েছে তাঁর চোখে, আর তিনি ঝরিয়ে দিতে চাইছেন বিশাল ছায়া, মৃদু বাতাস। পরের কবিতার নাম জাগর। মেঘলা রোদ, ভিজে ভিজে দুপুর, ঘুমাচ্ছে। সেও বেশ জেগে আছে তার নিজের ঘুমের মধ্যে, নইলে আলো ছায়ার এই খেলা কি করে জমে যায়। জ্বর অজর যা কিছু সম্ভাবনা, তাদের সুপ্তির মধ্যে অনন্ত সম্ভাবনা বনে। না হলে কি করে ডিম ফুটে পাখি উড়ে যায়, মাটি ফুঁড়ে অঙ্কুর গজায়, মেঘ চিরে বিদ্যুৎ ঝলকায়। এই রকম ছোট জগন্নাথ। একটু পিছলে গেলেই পড়ে যাব ৩,৪০০ ফুট নিচে। আমাকে চাগিয়ে দিয়ে চলে গেছে ভারতীয় বিশ্ববিদ্যালয়। নিরস কাঠের বুকে ফুল ফোটে, এ তো আমি কখনো দেখিনি। হিতোপদেশের দেশে জন্মেছি, কুকথা বলাও পাপ জানি। আমি কি সত্যই ঠুটো জগন্নাথ? মাথা উঁচু করে দেখি দুঃখবোধ লুপ্ত মানুষেরা বেশ আছে। ঘুম চাই এখন, একটু ঘুম চাই এখন। চাই সাহসী শব্দমালার ভিতর নিমগ্ন সাঁতার। তবে না আরক্ত স্বপ্নে আসবে মদির নেশা। এখন মৌন দুপুর দিবস হয়েছে, থরে থরে সেজে আছে বাসি রোদ। নান্দনিক একটা অবচেতনা ক্রমশ কাছে আসে। শৈল্পিক আরামে তোমরা ব্যক্তিত্বের পুনর্নির্মাণ চাও,
আধো ঘুমে স্বপ্নে আমি চাই সম্পর্কের পুনর্নির্মাণ, তাই একটু ঘুম চাই এখন। অতএব হাতের মোমবাতিটা রেখে যাও এখন, নিয়ে যাও হৃদয়ের মৃদু শব্দগুলো। পড়লাম দেবদাস আচার্যের কয়েকটি কবিতা। পড়তে গিয়ে নিশ্চয়ই কিছু ভুল করেছি। ভুল করে থাকলে ক্ষমা চাওয়া ছাড়া তো উপায় নেই, অন্য কোনো রাস্তা নেই। দেবদাস আচার্যের পরিচয় আলাদা করে দেওয়ার দরকার পড়ে না, তবু সম্পাদক যেহেতু এখানে কিছু পরিচয় দিয়ে রেখেছেন সেটা বলে দিই। জন্ম 1942 সালে বাংলাদেশের বন্ডবিল গ্রামে। কবি ও গদ্যকার। উল্লেখযোগ্য গ্রন্থ কালক্রম ও প্রতিধ্বনি, মৃৎ শকট, মানুষের মূর্তি, আচার্যর ভদ্রাসন, তিলক মাটি, ঠুটো জগন্নাথ, ফটিক জল, নাস্তিকের জপতপ প্রভৃতি। এই দেবদাস আচার্যের পরিচয়। দুজন কবির কবিতা পড়লাম এই প্রিয় কবি প্রিয় কবিতা বইটি থেকে। আগেই বলেছি বইটির প্রকাশক চালচিত্র পাবলিশিং হাউস। ভালো লাগছে, এতটাই ভালো লাগছে যে আমার কাছে আমার অদক্ষতা অনেকটা ম্লান হয়ে যাচ্ছে। নমস্কার।